দর্শক, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত ধারাবাহিক আয়োজন সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি, যাকে নিয়ে আসলে আমরা আজকের পর্বে বিশেষ যে আলোচনার বিষয়টি আছে সেটি নিয়ে কথা বলবো। আমরা সবাই যে নগরে বসবাস করি সেই নগরকে সুন্দর এবং স্বস্তির একটি পরিবেশে আমরা দেখতে ভালোবাসি, দেখতে চাই, কিন্তু আসলেও কি আমাদের রাজধানী ঢাকা সেই স্বস্তির পরিস্থিতিতে আছে? যেখানে আমরা বসবাস করছি সেই জায়গাটিকে আসলে আমাদের বসবাস উপযোগী আছে? এরকম নানান প্রশ্ন আমাদের মাঝে নানান সময়ে আসলেও উত্তরগুলো খুঁজে পেতে আমাদের একটু দেরি হয় বা অনেক প্রশ্নের উত্তর আমরা পাইও না। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাংলাদেশের রাজধানীকে ঢেলে সাজানোর জন্য যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো আসলে কতটা জাতীয় পর্যায়ে আমাদের অর্থনীতির খাতকে সবল করার জন্য ভূমিকা রাখবে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজধানীর উন্নয়ন ও রাজুকের ভূমিকা, এবং আজকের এই পর্বে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, রাজধানীর উন্নয়নে আসলে রাজুকের ভূমিকা। বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলাপে যাব, তবে তার আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম এবং সেই সাথে উন্নয়নের উপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদন দেখব দর্শকদের সাথে। প্রাচীন ঐতিহ্য আর প্রায় ৬০০ বছরের গর্বিত ইতিহাসে সমৃদ্ধ আমাদের প্রিয় রাজধানী ঢাকা। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদী মায়ের আঁচলের মতো চারিদিক থেকে আঁকড়ে ধরে রেখেছে রাজধানী ঢাকাকে। রাজধানী ঢাকার যেমন শত শত সফলতা ও বিজয়ের গল্প রয়েছে, তেমনি বহু ত্যাগ, তিতিক্ষা ও শহীদের রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে ঢাকার ইতিহাসের পাতা। রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৫৩ সালের শহর উন্নয়ন আইনের আওতায় সর্বপ্রথম ১৯৫৬ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ ডিআইটি প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে ঢাকাতে প্রায় ১.৫ কোটি লোকের বসবাস। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই রাজধানী ঢাকাতে সৃষ্ট হয় আবাসন সংকট সহ নানা সমস্যা। রাজধানী ঢাকার মানুষের আবাসন সংকট নিরসন করার লক্ষ্যে যুগের পরিবর্তন ও সময়ের প্রয়োজনে ১৯৮৭ সালে ডিআইটি নামের পরিবর্তন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক প্রতিষ্ঠিত হয়। রাজুকের প্রধান কাজ হচ্ছে ঢাকা মহানগরীর বিভিন্ন মেয়াদের কৌশলগত পরিকল্পনা অর্থাৎ স্ট্রাকচারাল প্ল্যান এবং বিস্তারিত অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন করা। ঢাকা সিটিতে হচ্ছে কি যে এটা একটা মেগা সিটি, এবং আমাদের যে এরিয়া, এই এরিয়া অনুযায়ী আমাদের জনসংখ্যা অনেক বেশি। সব যে কোনো মেগা সিটির চেয়ে জনঘনত্ব পার কিলোমিটারে এটা অনেক বেশি। যে কারণে রাজুক কিন্তু আমরা এই যে পূর্বাচল প্রকল্পটা নিয়েছিলাম একটা স্যাটেলাইট সিটি, এবং আমরা চতুর্পাশে উত্তরাতে একটা নিয়েছি, ঝিলমিলে নিয়েছি। রাজুকের কাজই হলো যে আমার টোটাল বাংলাদেশের জনগণের জন্য, বিশেষ করে বাংলাদেশের জনগণ যারা এখানে ঢাকায় আসছে, আমি পুরো বাংলাদেশ তো অবশ্যই কভার করি, ঢাকায় তো যারা আসে বাংলাদেশের লোকই আসে, তাদের জনবান্ধব যে ধরনের সুন্দর প্ল্যান হওয়া উচিত ঢাকা শহরে, সেই প্ল্যান আসবে প্রথমে। আপনার কমিশনটা প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী আমাদের মনে করেন উন্নয়নমূলক কাজগুলো হবে, ডেভেলপমেন্ট কাজগুলো হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আসলে এই রাজধানীবাসীর বসবাস উপযোগী গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করেছে এবং কাজ করে যাচ্ছে। আপনারা জানবেন যে মানুষের বসবাসের উপযোগী করার জন্য দরকার আমার এখানে পরিবেশের উন্নয়ন করা দরকার, আমার পার্ক করা দরকার। এই বিষয়গুলো বিবেচনা করছে, যার প্রেক্ষিতে আমাদের অনেকগুলো পার্ক করা হয়েছে এবং অনেকগুলো পার্ক আমাদের হাতে আছে। যেমন আমি বলি আপনাকে যে আমরা যেখানে বসে আছি আমাদের পাশেই হলো মতিঝিলে আমরা ইতিমধ্যে একটা জাস্ট ডিপিপি পাস করেছি এবং প্রায় ১২ একরের একটা আমরা পার্ক করতে যাচ্ছি এখানে। এই বিষয়টা রাজুক চিন্তা করে, রাজুক যে এখন অ্যাপার্টমেন্ট প্রকল্প কিংবা ফ্ল্যাট প্রকল্পগুলো করছে,
সেখানে রাজুক চিন্তা করছে নিম্ন আয়ের বসবাস করার জন্য ফ্ল্যাট তৈরি করা। এই জন্য আমরা ওখানে করতেছি যে 350 স্কোয়ার ফিট থেকে 600 স্কোয়ার ফিটের কিছু ফ্ল্যাট করছি, যাতে খুব কম টাকা দিয়ে এই নিম্ন আয়ভুক্ত মানুষগুলো ওখানে বসবাস করতে পারে। এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা যদি মানে কনক্রিট একটা ব্যবস্থা যাইতে পারি, তাহলে আমি মনে করি যে রাজুক টুডে আর টুমরো একটা সুন্দর পজিশনে চলে আসবে এবং মানুষের বসবাসের একটা উপযোগী হয়ে গড়ে উঠবে। সরকারি ভবন ও অন্যান্য অবকাঠামোর স্থাপত্য ও কাঠামোগত নকশা প্রণয়ন, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা, পরিকল্পিত আবাসন খাত বিকাশের লক্ষ্যে নীতিমালা, আইন, কোড ও বিধি সংশোধন ও প্রণয়ন করা, পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের বিষয়ে দায়িত্ব পালন এবং পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে স্যাটেলাইট টাউন গড়ে তোলা, নগরায়ন, গৃহায়ন, স্থাপনা নির্মাণ সামগ্রী ও কলাকৌশল ইত্যাদি বিষয়ে গবেষণা ও প্রযুক্তির উদ্ভাবন করা। রাজধানীকে একটি অত্যাধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য ডিটেলস এরিয়া প্ল্যান অর্থাৎ ড্যাব নামে অভিহিত একটি নকশার চূড়ান্ত অনুমোদন থাকলেও তার বাস্তবায়ন করতে রাজুককে বারংবার হিমশিম খেতে হয়। একটি আধুনিক নগরীতে 25% রাস্তার প্রয়োজন হলেও আমাদের এই রাজধানী ঢাকাতে রয়েছে মাত্র 6%। তাও আবার যত্রতত্র গাড়ি পার্কিং এবং ফুটপাত দখলের এক মহা উৎসবে মেতে উঠেছেন হকাররা। নগরীর এই রাস্তাগুলোকে আরও সম্প্রসারণ করার বহুমুখী পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। বিশেষ করে হাতিঝিল প্রকল্পটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দৃষ্টিনন্দন এই আকর্ষণীয় হাতিঝিল প্রকল্পটি রাজধানী ঢাকাকে একটি ভিন্ন মাত্রা এনে দিয়েছে। এছাড়াও ঢাকার পূর্বাচল প্রকল্প একটি আধুনিক নগরীর এক অনন্য দৃষ্টান্ত। পূর্বাচল প্রকল্পের একখণ্ড জমি এ যেন আধুনিক সভ্যতার মানুষগুলোর স্বপ্ন পূরণের এক প্রতিচ্ছবি। আধুনিক নগরীর সকল সুবিধাই রয়েছে পূর্বাচল প্রকল্পে। এছাড়াও উত্তরা লেকের কারণে এলাকাবাসীর মাঝে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। আবাসন সংকট নিরসনের লক্ষ্যে মিরপুর আবাসন প্রকল্পের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী 30টি পুকুরকে অবমুক্ত করে তার সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাজুকের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান চেয়ারম্যান এবং বোর্ডের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজুকের কর্তা ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণে সরকারের এই প্রতিষ্ঠানটি উল্কার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে এলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ এবং সেই সাথে রাজধানীর উন্নয়নের উপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদন। চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায়। শুরুতেই জানতে চাই, রাজুক প্রতিষ্ঠিত হয়েছে অনেকগুলো বছর পেরিয়ে গেছে এবং যুগেরও পরিবর্তন হয়েছে। আধুনিক সময়ে এসে রাজধানীর কতটা উন্নয়ন হয়েছে? 1953 সালের একটি অ্যাক্টের অধীনে 1956 সালে আজকে যে রাজুক, তখন তার নাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, ডিআইটি। তার কার্যক্রম শুরু হয় 1956 সালে এবং উদ্দেশ্য ছিল, তখন আসলে নামটার মধ্যে এটা আছে, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। এখন যেমন আমরা বলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা এখন অনেক ইনভলভমেন্ট, তখন ছিল রাজধানী আসলে একটা ছোট্ট পরিসরে তৎকালীন সদ্য পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের রাজধানী। সেই হিসাবে তার যাত্রা শুরু হয়। 1987 সালে এসে এটা নাম হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং এটার আইনেরও কিছু পরিবর্তন পরিমার্জন হয়। তারপর থেকে এটা ওই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ হিসাবেই কাজ করছে। এখন আসি, আপনার প্রশ্ন ছিল যে ভূমিকাটা কি। আসলে উদ্দেশ্যটা অবশ্যই মহৎ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যাত্রাটাই মসৃণভাবে শুরু হয়নি। তখন থেকেই বিভিন্নভাবে আমরা যে উদ্দেশ্যে ঢাকা শহরকে বা ঢাকা নগরকে যে উদ্দেশ্যে করতে চেয়েছি, সেখানে আসলে আমরা পৌঁছতে পারিনি। আসলে প্রথম জিনিসটা হলো যে আমাদের উদ্দেশ্যের সঙ্গে আমরা এদেশের জনগণকে বা এদেশের শহরবাসীকে একই প্যারালাল জায়গায় নিয়ে আসতে পারিনি। আমরা চিন্তা করছি যে একটা সুন্দর নগর, আর যারা বাস করেন তারা চিন্তা করছেন যে আমি কিভাবে এখানে একটু বেনিফিটেড হব, আমি কীভাবে ভালো থাকবো। কিন্তু এখানে আমি ভালো থাকার সঙ্গে এদেশের জনগণের সম্পর্ক আছে, শহরবাসীর সাধারণ জনগণের সম্পর্ক আছে, উন্নয়নের সম্পর্ক আছে, রাস্তাঘাটের সম্পর্ক আছে, বিদ্যুতের সম্পর্ক আছে। এই যে এটা অনেক কিছু এর সঙ্গে জড়িত, এগুলোকে আমরা একত্রে এক সূত্রে গাঁথতে পারিনি। যার জন্য হয়েছে কি, আমরা এলোমেলোভাবে যে যাত্রা শুরু করছি, এখনও আসলে
অনেকটা এলোমেলোভাবেই চলতেছে। এলোমেলোভাবে চলুক কিংবা আসলে সুন্দরভাবে চলুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চলাফেরার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আসলে রাজধানী আসলে কীরকম চলবে সেটি, এবং সেখানে আমাদের অনেক প্রত্যাশা আছে। এশিয়া মহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর হচ্ছে ঢাকা, এবং এটা আমাদের রাজধানী। এই ঢাকায় আসলে এত অসহনীয় যানজট, আমাদের পরিবেশ দূষণ, এত জনসংখ্যা, অনেক মানুষ আসলে এই নগরীতে বাস করে, যেটি ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি মানুষ বাস করছে এই শহরে। সবকিছু মিলিয়ে আসলে পরিবেশ দূষণটা আমাদের জন্য সব থেকে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার কাছে জানতে চাই যে পরিবেশ দূষণকে কমানোর জন্য এই মুহূর্তে রাজুকের কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? এটা কিন্তু রাজুকের কর্তৃত্বের অধীনে সব কিছু নয়, কিন্তু ভাবটা এরকম, দায়িত্বটা সম্পূর্ণ কিন্তু রাজুকের কাছে চলে আসে। এই ধরেন যে আমরা মূলত এটা যে প্রতিষ্ঠা কিন্তু আবাসন কেন্দ্রিক কিন্তু এটা যাত্রা শুরু হয়েছিল, তখন কিন্তু এই পরিবেশ নিয়ে কোনো কথা আসে নাই, অন্যান্যগুলো আসে নাই। যদি আসতো তাহলে একটা ভালো হতো কি, তাহলে হয়তো একটা ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট দিয়ে আমরা কাজটা শুরু করতে পারতাম। সেটা মেবি রাজুক হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে, বা একটা সিটি গভর্নমেন্ট হতে পারে, যেটা বিভিন্ন দেশের উদাহরণ আছে। কিন্তু আমাদের এখানে আমরা এগুলো সবই কিন্তু এই যে পরিবেশ অধিদপ্তর, আমরা হয়তো কিছু প্ল্যান দিই, কিন্তু এর কিন্তু আলাদা মন্ত্রণালয় আছে, এটা আলাদা অধিদপ্তর আছে, তারা এটা নিয়ে কাজ করে। আপনার স্পেসিফিক যদি পরিবেশের বিষয়ে বলেন, আমরা কিন্তু এই যে ডিটেলস এরিয়া প্ল্যান, ড্যাপ যেটা বলি, এটা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে কাজ করতেছি, রেগুলারই আমরা এই মুহূর্তে এটা নিয়ে কাজ করতেছি। কিভাবে আমরা এই পরিবেশের উন্নয়ন করতে পারি, কিভাবে আমরা আমাদের জলাধারগুলোকে, জলাশয়গুলোকে আমরা প্রিজার্ভ করতে পারি, কিভাবে আমাদের বনাঞ্চলগুলোকে প্রিজার্ভ করতে পারি, কিভাবে আমাদের পুকুরগুলোকে প্রিজার্ভ করতে পারি, কিভাবে আমাদের কৃষি জমিকে আমরা প্রিজার্ভ করতে পারি, এটা নিয়ে। কিন্তু একটা সমস্যা হলো, এগুলো অনেক ডেভিয়েশন হয়ে গেছে। এখন আমরা তো আর অতীতে ফিরে যেতে পারবো না, তাই না? এখন আমাদেরকে এই যে জায়গায় আছি, হ্যাঁ, এইখান থেকে শুরু করতে হবে। এবং আমি আপনি এই সুযোগে একটু দর্শকদের জানাই রাখি, আমি কিন্তু জাস্ট মার্চ মাসের 9 তারিখে এই পদে জয়েন করছি। তার আগে আমি 4 মাস রাজুকের মেম্বার স্টেট ছিলাম। আমি সদ্য নতুনই বলা যায়, এখন 1 মাস হয়তো এই 2-3 দিন আমার কাজ চলছে। কিন্তু আমি ফ্রম দ্য ডে 1, প্রথম দিন থেকেই কিন্তু আমি সিরিয়াসলি আমার কিছু পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, আমাদের সদস্যদের নিয়ে, আমাদের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। সেগুলো কি, যে ওই যেটা আপনি বললেন, আমরা সবগুলোকেই, এই পরিবেশ থেকে শুরু করে সব কিছুকে কীভাবে, এর জন্য যদি আমাদেরকে অন্য কোনো অথরিটির অধীনেও যেতে হয় রাজুককে, হ্যাঁ, এটা যদি গভর্নমেন্ট মনে করে যে একটা সিটি কর্পোরেশনের অধীনে যাবে, বা একটা সিটি গভর্নমেন্টের আন্ডারে যাবে, বা আরেকটা কোনো ইউনিট তৈরি করবে, আমাদের কোনো আপত্তি নেই। এখানে আমাদের কোনো ইগো নাই যে আমার রাজুককেই এটা সব লিড দিতে হবে। বাট অ্যাকচুয়ালি এই সমস্যাগুলোর জন্য আমাদেরকে ইন্টিগ্রেটেড হতে কাজ করতে হবে। এই রাস্তা কিন্তু আমার অধীনে না। আরও একটা মজার জিনিস তথ্য দিই, এখন কিন্তু রাজধানী উন্নয়ন করতে হবে, শুধু কিন্তু রাজধানীর মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখন কিন্তু নারায়ণগঞ্জ আমাদের অধীনে, মুন্সিগঞ্জ আমাদের অধীনে, কেরানীগঞ্জ, অনেকগুলো আমাদের। যেহেতু রাস্তার বিষয়টি এলো, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আধুনিক একটি শহরে, আধুনিক একটি নগরে 25% রাস্তার প্রয়োজন। তো ঢাকাকে আমরা আধুনিক নগর বলে থাকি, আপনারাও বলে থাকেন। তো এই আধুনিক নগরে আসলে কত শতাংশ রাস্তা আছে, এবং সেই সাথে নগরীর রাস্তা সম্প্রসারণের জন্য, মানুষের জনজীবন সহজ করার জন্য রাজুক আর কি কি উদ্যোগ গ্রহণ করেছে? খুব দুর্ভাগ্যজনকভাবে আপনার 25 বলছেন, বাট তারপরও এটা 20 থেকে 25 আমরা বলে থাকি, যে 20% থেকে 25% ন্যূনতম রাস্তা দরকার। উন্নত বিশ্বে আরও বেশি আছে, দের ইজ ডিফারেন্ট ইয়ে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমাদের রাস্তা হলো 6 থেকে 6.5%। যে কিন্তু আপনি যদি আমাদের পরিকল্পিত এলাকা, যেগুলো গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, বা নতুন শহর পূর্বাচল, হ্যাঁ, আরও কিছু প্রাইভেট ইয়েও আছে, যেমন আমাদের ইস্টার্ন হাউজিংয়ের কিছু এলাকা আছে মিরপুরের দিকে, বা হাউজিংয়ের কিছু এলাকা আছে মিরপুরের দিকে, বা আমাদের ইভেন আমাদের বসুন্ধরার রাস্তাগুলো কিন্তু প্রশস্ত। তো এই রাস্তাগুলোকে ধরলে কিন্তু এমন কিছু জায়গা আছে যে এরিয়া যদি আপনি ভাগ করেন, দেখবেন যে ওখানে 2-3% রাস্তার জন্য জায়গা বরাদ্দ। তাহলে দিস ইজ দ্য সিচুয়েশন। এখন আপনি ওই ব্যাক করতে পারবেন না তো 53 সালে। এখন আমরা একটা প্ল্যান করতেছি যে কিভাবে এইখান থেকে আমরা কিভাবে একটা সহনীয় পর্যায়ে অন্তত কিছুটা উন্নত করে একটা অন্তত বাসযোগ্য ঢাকা শহর। এখন কিন্তু আমরা ওই আধুনিক ঢাকা, নয়নাভিরাম ঢাকা কিন্তু আর বলি না, এখন আমরা বলি অন্তত একটা
বাসযোগ্য ঢাকা শহর আমরা তৈরি করতে এটা কিন্তু চাই। আমরা আসলে চাই, আপনারা যেমন চান উপহার দিতে, আমরাও কিন্তু এমন নগরেই চাই। আপনাদের আরো কি কি পরিকল্পনার প্ল্যানিং হয়েছে বা কবে সেটা বাস্তবায়িত হতে পারে? আমরা অলমোস্ট এইসব বিষয় নিয়ে রেগুলারই আমরা মিটিং করতেছি এবং কার্যকরী মিটিং করতেছি। আমরা সবাইকে নিয়ে পরিকল্পনা করতেছি। এর মধ্যে আপনার প্ল্যানার্স আছে, এর মধ্যে আর্কিটেক্ট আছে, এর মধ্যে ইঞ্জিনিয়াররা আছে, আমরা সব পেশাজীবী, এর মধ্যে ডেভেলপাররা আছে, এমনকি এর মধ্যে ল্যান্ড ওনাররা আছে। আমরা সবাইকে নিয়ে কন্টিনিউয়াস মিটিং করতেছি, মোটিভেট করতেছি যে আমাদেরকে এই কীভাবে সবারই মতামত নিচ্ছি। আমরা ইনশাল্লাহ অনেকটা আমি একটা কথাই বললাম যে আমরা তো সেই জায়গায় ফেরত যেতে পারবো না, বাট কতটুকু যেতে পারবো আমরা যে পরিকল্পনা করছি তাতে আমরা ধরেন 8 থেকে 10% এই রাস্তায় আমরা যেতে পারবো। অনেক পুরাতন বাড়িঘর আছে যেগুলো হয়তো ওই তৎকালীন প্ল্যানে করা বা আনপ্ল্যান্ড ওয়েতে করা। তো আমরা একটা দিছি যে মিনিমাম 25 থেকে 30 ফিটের নিচে কোনো রাস্তা থাকবে না ঢাকা শহরে। তাহলে এই বাড়িঘরগুলো যখন নতুন করে হবে, প্ল্যান নিবে, তখন তাদেরকে এটা 30 ফিট রাস্তা করে তারপরে করতে হবে। এটার জন্য আমি কী করেছিলাম, প্রথমে আমরা একটা অঙ্গীকারনামা নিয়ে যে আমরা এত ফিট রাস্তা ছাড়বো, এইটা করলে পরে আমরা একটা প্ল্যান দিতাম। এখন দেখা যাচ্ছে যে অঙ্গীকারনামাটা কাগজে কলমে থাকতেছে, বাস্তবে করা যাচ্ছে না। তাহলে কীভাবে সম্ভব? আমরা এখন একটা ইসমাইল দলিল করতেছি, তারা এই জায়গাটা একদম রেজিস্ট্রি অফিসে যায়, রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমরা তাদেরকে প্ল্যান দেব। তাহলে এই জায়গাগুলো আমাদের বের হবে এবং এখান থেকে আমরা একটা হিসাব করছি যে আমাদের অ্যাটলিস্ট 8.5 থেকে 10% পর্যন্ত আমরা জায়গা বের করতে পারি। রাজুক প্রতিনিয়তই আসলে উন্নয়নের দিকে আগাতে চায়, রাজুক সবসময় আসলে স্বচ্ছতা, জবাবদিহিতা দিতে চায়, এরকম আমরা শুনে থাকি। কিন্তু তারপরেও কেন অবৈধ ব্যবস্থাপনাগুলো গড়ে উঠেছে? এইটার জন্য অনেকগুলো স্টেক হোল্ডার দায়ী। তার মধ্যে আমি যদি নাম্বার 1 রাজুক নিজে, মানে আমি নিজে এটার জন্য দায়ী। এরপরে কারা দায়ী? এরপরে ধরেন যারা এই বিল্ডিং বানায় তারা দায়ী, যারা এই বিল্ডিংয়ে বাস করে তারা দায়ী, ল্যান্ড ওনাররা দায়ী। এর জন্য দায়ী। কীভাবে দায়ী বলি আপনাকে, মানে আমি একটা প্ল্যান দিচ্ছি, এই প্ল্যানটা ঠিকমতো এক্সিকিউট হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব রাজুকের। তো সুতরাং এই জন্য 1 নম্বর দায়ী করছে আমার রাজুককে। সেকেন্ড হলো, যিনি প্ল্যানটা নিলেন যেভাবে বাড়ি করবেন, এখানে কিন্তু আমাদের ডেজিগনেটেড ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, মানে একদম রেজিস্টার্ড আর্কিটেক্ট, এরা জড়িত, তারা প্ল্যানটা দিচ্ছে। তারা একদম রিনাউন্ড কোম্পানি, ডেভেলপার এটা বাড়িটা করতেছে বা কেউ নিজেও করতেছে, কিন্তু তারা তো কমিটেড যে আমি একটা প্ল্যান নিছি, এই প্ল্যান অনুযায়ী করবো। কিন্তু তারা কি করতেছে? তারা এটা করতেছে না। যতটুকু রাস্তা ছাড়ার কথা ততটুকু ছাড়তেছে না, যতটুকু সেটব্যাক রাখার কথা রাখতেছে না, বা যতটুকু তাদের 5 তলা থাকলে 5 তলাই করবে, না করে হয়তো আরও বেশি করতেছে। এই সমন্বিতভাবে এইভাবে এই জিনিসগুলো হচ্ছে। আমরা মোবাইল কোর্ট করি বা উচ্ছেদ অভিযান চালাই ম্যাজিস্ট্রেট নিয়ে, পুলিশ নিয়ে, কী হয় জানেন? ভেঙে দিলাম, 7 দিন পরে যে দেখেন এটা আবার কাজ চলতেছে। এটা কিন্তু আমরা অহরহ দেখি। ইভেন আমরা যখন মানে নিউ মার্কেট এরিয়াতে যাই বা এই ধরনের জনসমাগমপূর্ণ কোনো মার্কেট এরিয়াতে যাই, সেখানে ফুটপাত পুরো রাস্তা দখল করে রাখে। আমরা মাঝে মাঝে দেখি যে মানুষ আসছে, উচ্ছেদ হচ্ছে এবং চোখের পলকে সেই দোকানগুলো আবার বসছে। আমি বলি, এখন আমি একটা পলিসি নিচে আসার পরে যে আপনি এইভাবে তো আমার ওইরকম ম্যান পাওয়ার নাই যে আমি একটা বিল্ডিং ভেঙে দিয়ে আসলাম, আবার 7 দিন পরে আবার দেখতে, তাহলে তো আমার এই মুষ্টিমেয় একটা বিল্ডিংয়ের উপরেই পড়ে থাকতে হবে। আমি এখন যেটা করছি, এটা আমাদের বিধিতেও কভার করে, আমরা তাদের বিদ্যুৎ সংযোগ, পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি। কাজেই তারা নিজের থেকেই, যখন বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, এবং 2-1টা কেস এরকম হয়েছে, দেওয়ার পরে তারা জেনারেটর লাগাইছে এবং আমরা জেনারেটরও সিজ করতেছি। মানে আমাদের জিরো টলারেন্স, এই ব্যাপারে আমরা কোনো ছাড় দিব না। আমরা ইনিশিয়ালি এই রাস্তাটা এভাবে, এইটাতেও কিন্তু দেখবেন যে আমার একটা 2-1% কিন্তু ওই যে নাই, এগুলো কিন্তু এখান থেকে বের হয়ে আসবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যখন রাজধানীকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে, সেখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষেরা বেশ ভালোই প্রাধান্য পাচ্ছে। কিন্তু আমাদের দেশ তো আসলে শুধুমাত্র উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত বা মধ্যবিত্তের অন্যান্য অংশ দিয়ে চলছে না। নিম্নবিত্ত মানুষের আয়ও কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখে। এই নিম্নবিত্ত মানুষের ভোগান্তি কমানোর জন্য রাজুক এই মুহূর্তে কি কি উদ্যোগ নিয়েছে? যে আমরা এগুলো দখলগুলো চিহ্নিত করতেছি, অলরেডি আমরা অনেকগুলো চিহ্নিত করে ফেলছি। চিহ্নিত করে এগুলোকে উচ্ছেদ করে আমরা এগুলো ফ্ল্যাটে যাব। আমরা আর কারণ আপনি কয়টা জায়গা, ঢাকা শহর ছোট হয়ে দিন দিন ছোট হয়ে আসছে, তাই না? বাস করার জায়গা, বসবাসযোগ্য জায়গা কিন্তু কমে আসতেছে। আমরা এগুলো এই নিম্নবিত্ত
এবং নিম্ন মধ্যবিত্ত, এর উপরে না। আমরা এদের জন্য লো কস্ট বিল্ডিং করে এদেরকে আমরা এগুলো দিব, এবং সেটা আমাদের একটা পদ্ধতি আমরা তৈরি করতেছি যে এরা একবারই হয়তো কেনার সামর্থ্য এদের নাই, তারা একটা মান্থলি যে ভাড়া দেয় এখন, এই ভাড়া বা তার থেকে একটু বেশি ভাড়া নিয়ে আমরা হয়তো দেখা গেলো 20-25 বছর পরে তাদেরকে এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করতে দেবো। আমরা কিন্তু এই জিনিসটা করতেছি। এবং এরপরে রাজুক আমি জানি না কতটুকু আমরা আর এরকম ল্যান্ড প্রজেক্ট করতে পারবো, তবে বেসিক্যালি এখন আমরা এই ধরনের প্রজেক্টে যাব, পরিকল্পিত ফ্ল্যাট তৈরি করে এগুলো। এখন আমরা আপাতত ইমিডিয়েট আমরা প্রায়োরিটি দিচ্ছি গরিব মানুষদেরকে, কিন্তু ভবিষ্যতে যদি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তকে দিতে চাই, তাও আমরা আর আসলে কতখানি এই জায়গায় যাব যাই না, আমরা এই ফ্ল্যাটের মধ্যেই থাকতে চাই। ঢাকা নগরীকে ঢেলে সাজানোর জন্য এই মুহূর্তে রাজুকের কি মেগা প্রকল্প আছে? মেগা প্রকল্প যেগুলো আছে, যেমন পূর্বাচল রানিং, তারপরে উত্তরায় আমরা ওই যে ফ্ল্যাট প্রজেক্ট নিছি একটা কমপ্লেক্স এ, এটা কমপ্লিট হয়েছে, বি এবং সি আমাদের আছে, সেখানে অনেক আবাসনের ব্যবস্থা হবে। কিন্তু এই যে পূর্বাচলের কথাটা আপনি বললেন, পূর্বাচল নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে মানুষের মনে। অনেকেই বলে থাকে যে পূর্বাচলে যে প্লটগুলো আসলে মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে সেখানে অনেক অনিয়ম হয়েছে, সেখানে অনেক বেশি ভুল উদ্ধার হয়েছে, এরকম প্রশ্ন আমরা পেয়ে থাকি। হ্যাঁ, অবশ্যই অনিয়ম হয়েছে, কোনো সন্দেহ নাই। আমি মেম্বার স্টেট থাকালীন অবস্থায় আমি এই ইস্যুটা নিয়ে কয়েকটা মিটিং করছি, এবং ওখানে অ্যাকচুয়ালি ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে ভূমি বরাদ্দ থেকে শুরু করে মানে সব কিছুতে একটা অনিয়ম হয়েছে, কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। অনেক সময় আমরা দেখি যে রাজুকের সাথে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার জন্য আমাদের বিদ্যুৎ, পানি এবং এই সংক্রান্ত আরও অনেক বিষয়গুলো নিয়ে জটিলতায় পড়তে হয়। এই মুহূর্তে রাজুক এবং সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ের জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন? এর মধ্যেই আমরা এই নতুন প্রশাসন, দ্যাট ইজ আমাদের যে নতুন ডিএনসিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তার প্রশাসকের সঙ্গে আমরা একাধিকবার মিটিং করছি। আমার আগের চেয়ারম্যান করছেন, আর আমি নিজেও একাধিক মিটিং করছি এই নতুন প্রশাসকের সঙ্গে, এবং আমরা অত্যন্ত হৃদ্যতামূলক, এটা পত্রিকাও আসছে, আমরা একসঙ্গে এই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা একসঙ্গে কাজ করতেছি। এর সঙ্গে আমরা হাউজিং, অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে তাদেরকেও আমরা এরকম ইনক্লুড করতেছি। আগে হয়েছে কি, একটা ইগো ছিল যে আমি কি রাজুক বড়, নাকি আমি সিটি কর্পোরেশন বড়, নাকি আমি ওয়াসা বড়, আমি পিডিবি বড়। নট দ্যাট। আমরা বলছি ভাই, আমরা কেউই বড় না, কেউই ছোট না, আমরা সবাই এদেশের জনগণের জন্য কাজ করতেছি। আমরা হলাম সেবামূলক প্রতিষ্ঠান, তাই না? আমরা সবাইকে সেবা দেব, আমরা নিজেরা একত্রে কাজ করব। এটা কারো আমাদের পৈতৃক সম্পত্তি না, সিটি কর্পোরেশন না, রাজুকেরও না, অন্য কারোরই না। এবং আলহামদুলিল্লাহ আমরা এটা ব্যাপক সাড়া পাচ্ছি, এবং আমরা সবাইকে নিয়ে কাজ করতেছি। আমরা আশা করব যে এই সমন্বয়টা খুব দ্রুত আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময়। আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে ঢাকা শহরে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে সেইগুলোর কোনো তালিকা আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই তালিকা আছে, তবে খুব বেশি না। আরও একটা তথ্য দেই আপনাকে, এটা দুর্ভাগ্যজনকভাবে এই ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে সরকারি ভবনই বেশি। আমাদের প্রত্যাশা থাকবে এরকম পরিস্থিতির মুখোমুখি আমাদের কখনো না হতে হোক, কারণ আমরা সবাই আসলে শান্তিতে, স্বস্তিতে এবং নিরাপদে থাকতে চাই। আপনার কাছে আমাদের সবশেষ প্রশ্ন, সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে রাজুকের অফিসের সামনে, ভবনের আশেপাশে অসৎ কর্মচারী থেকে শুরু করে দালালদের ভিড় প্রত্যক্ষ করা যায়, যে এটি আসলে নানান অসৎ উপায়ে স্বার্থ হাসিলের জন্য বিশেষ মহলদেরকে বিশেষ সুবিধা দিয়ে থাকে। এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য, এই অসৎ উপায় অবলম্বনকারীদেরকে রুখে দেবার জন্য রাজুক কি পরিকল্পনা রেখেছে? দালাল শ্রেণীটা কিন্তু মূলত এই স্টেট কেন্দ্রিক। আপনি জানেন যে আমাদের কয়েকটা ডিভিশন আছে, একটা ডেভেলপমেন্ট কন্ট্রোল, একটা প্ল্যানিং, একটা অ্যাডমিন, আর একটা একটা স্টেট। এই কয়েকটা 5টা উইং আমাদের। 5টা উইংয়ের মধ্যে এই যে আপনি যে দালাল শ্রেণীটা বললেন, এই দালাল শ্রেণীটা কিন্তু মূলত গড়ে উঠছে স্টেটকে কেন্দ্র করে। অন্যান্য জায়গার দুর্নীতিগুলো যদি হয়েও থাকে সেটা অন্যভাবে হয়, কিন্তু এই যে দালাল চক্র, এটা কিন্তু স্টেট কেন্দ্রিক। এইটার এক কথা জবাব দিতে গেলে আমরা অবশ্যই এটাকে অনলাইন ছাড়া এটা দূর করা সম্ভব না। ওয়ান স্টপ সার্ভিস, লোকজনকে যদি আমরা অটোমেশন করতে পারি, এবং এটা প্রক্রিয়া আমাদের অনেক কিছু আমাদের এই যে এখন কিন্তু প্ল্যানের দুর্নীতি কিন্তু কমে গেছে, এখন কিন্তু আমরা কিন্তু অনলাইনে প্ল্যান সাবমিট করতে হয়। এখন কিন্তু কেউ আসে ওই হাতে লেখে হার্ড কপি সাবমিট করে না, এটা অনলাইনে চলে গেছে। সো এটা একটা প্ল্যানিং সেকশন, এগুলো অ্যাপ্রুভালও হচ্ছে কিন্তু এখন অনলাইনে, নথিতে, বিভিন্ন সিস্টেম অনলাইনে আমরা এগুলো অ্যাপ্রুভ করতেছি। এখন যে জিনিসটা আসছে,
বাট এই মুহূর্তে আমরা স্টেটটাকেই সবার আগে আনা দরকার, কিন্তু এখানে আমরা একটু পিছিয়ে আছি, কারণ এটা অনেক লক্ষ লক্ষ ফাইল মানে জমে আছে সেই 53 সাল থেকে, অনেক ফাইল গায়েব, এগুলো স্ক্যান করতে হচ্ছে, মানে এটা একটা লেন্দি প্রসেস। বাট আমরা এটা মোর দেন 60-70% কিন্তু অলরেডি আগে গেছি। হয়তো এইখানে একটু সময় লাগবে, যার জন্য এই সুযোগে এখনও একটা দালাল চক্র আপনি দেখেন। কিন্তু আমরা বর্তমান যেটা সহজ করে দিচ্ছি, আমি যখন মেম্বার স্টেট ছিলাম এর আগে আমি অনেক জনের আমার সামনে এসে পূর্বাঞ্চল থেকে এসে বা উত্তরা 3rd ফেজ থেকে এসে অনেক মহিলা পুরুষ লুঙ্গি পরে এসে কান্নাকাটি করে যে তারা বছরের পর বছর ধরে ঘুরতেছে, তারা ঢুকতে পারে না, তাদেরকে রাস্তায় আটকে দেয়, দিয়ে বলে যে আপনি যাইতে পারেন, কাজ হবে না, আমাকে দেন ফাইলটা, ট্রু ইউ আর কারেক্ট, আমি করে দেবো, এরকম তারা নিয়ে আসে। তো আমি সেখানে যেটা মানে একদম রভাবে যে এটা শুরু করলাম যে এইরকম যে লোকটা তার নিজের ফাইল নিয়ে আসছে এই তার কাজটা করতে হবে, আমি সেটা সর্বাগ্রে করি। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আড্ডার। না, আমি একটা মিনিট খালি বলবো, আমরা এখন যে সিরিয়াস ইস্যুটা নিয়ে কাজ করছি, যেটা আমার এই পরিকল্পিত নগরায়ন বা বাসযোগ্য নগরায়ন, আমার স্বাস্থ্যের জন্য, আমার সব কিছুর জন্য, সেটা হলো আমরা এই যে ডিটেইলড এরিয়া প্ল্যান এবং বিধিমালা এটা নিয়ে কাজ করতেছি। রেগুলার তারা আমাকে মনিটরিং করেন যে ভাই এটা কি হলো, আপনার এই লেকটা এখানে কি হবে, এইটা কি, এই জলাশয় আপনি কি করবেন, এই বনাঞ্চল কি করবেন, এই কৃষিভূমি কি করবেন। আমি একটা উদাহরণ দিই, এখানে আগে ছিল আমাদের ফ্লাড জোন, এখন কি হয়েছে, এই ফ্লাড জোনকে ভাগ করে এর আগে 2 ভাগে ভাগ করছে, মিক্সড ফ্লাড জোন। মানে কি, এই ফ্লাড জোনের মধ্যেও আপনি বাড়ি করতে পারবেন বা কি বিশেষ ক্লোজ দিয়ে রাষ্ট্রীয় প্রয়োজনে বা বিশেষ প্রয়োজনে, পরে দেখা গেলো সবটাই বিশেষ প্রয়োজনে হচ্ছে। আমরা বলছি নো, ফ্লাড জোন ইজ ফ্লাড জোন, নো কনস্ট্রাকশন, নো আদার ইউজ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের, তারপরে বিভিন্নভাবে আমাদের এই জলাশয়গুলো কিভাবে রক্ষা করা যায়, যে জলাশয়গুলো ছিল দখল হয়ে গেছে এগুলো কিভাবে উদ্ধার করা যায়, আমাদের বনাঞ্চলটা কীভাবে উদ্ধার করা যায়, তারপরে গ্রিনারি কীভাবে উদ্ধার করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা ওই যেটা আপনি পুকুরের কথা বলি, আমরা কিন্তু কাজ করতেছি। এই বর্তমান অবস্থা থেকে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, এইটা আমরা চেষ্টা করতেছি। আমি লাস্টে 2টা আপিল করব আপনার উদ্দেশ্যে, আমাদের জনসাধারণের জন্য, সবার জন্য। সেটা হলো আপনারা সহযোগিতা করুন। আপনার এই একটু 2 হাত জায়গার জন্য আপনি আমাদের এই সামগ্রিক জনগণের অচল অবস্থা, জীবনযাপন নিয়ে আপনি চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করেন 2 ফিট জায়গা কম হইলে আপনার যেটা 12,000 স্কোয়ার ফিটের বাড়ি, তাহলে 11,000 হবে। এই তো আপনি করেন নাই, সব কিছু মিলে একটা রুমের সাইজ একটু 6 ইঞ্চি করে কম হলো বা একটু কম, অসুবিধা কি? আপনি এইটাকে মেনে নেন, মেনে নিয়ে আপনি এটাকে চেষ্টা করেন আমাদের এই সহযোগিতা করার জন্য। আরেকটা জিনিস হলো আমাদের যে আসলে আমাদের কিছু হলেই আমাদের লোকজন কোর্টে যায় এবং আমাদের কাজের উপর ইনজাংশন জারি হয়ে যায়। আমরা একটা বিল্ডিং ভাঙতে পারি না, আবার পারি, অ্যাট দ্য এন্ড আমরা রেজাল্টটা পাই, কিন্তু দেখা গেলো ততদিন এসে অনেক দূর আগে গেছে। এবং এটা মজার জিনিস হলো ইনজাংশনটা অনেকটা হয়ে যায় আমাদের উপর, সে বাড়ি করতেছে আর আমরা ইনজাংশন নিয়ে বসে আছি। আমরাও বিশ্বাস করি যে এই যত সমস্যা আছে, যে সমস্যাগুলোর সমাধান খুব দ্রুতই আসবে এবং আমরা সত্যিকার অর্থে একটি বাসযোগ্য ঢাকা নগরী পাবো রাজুকের সহযোগিতায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতা ইয়েদেরকে ধন্যবাদ, আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে, এটাই আমার কামনা। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলামের সাথে, এবং তার সাথে আলোচনায় উঠে এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া নতুন উদ্যোগ এবং সেই সাথে যে সব চ্যালেঞ্জ আছে আমাদের সামনে আধুনিক এবং সুন্দর একটি নগরী হিসেবে ঢাকাকে ঢেলে সাজানোর জন্য, সেই সব বিষয় নিয়েও তিনি বিস্তারিত বলেছেন। আমরা চাইবো রাজুক শুধু একা কাজ করবে না, রাজুকের সাথে আপনাদের সহযোগিতা থাকবে এবং সেই সাথে ভালো ভালো কথাকে ছাপিয়ে আমরা সত্যিকার অর্থেই আমাদের ঐতিহ্যবাহী ঢাকা নগরীকে একটি আধুনিক এবং সেই সাথে বাসযোগ্য রাজধানী হিসেবে খুব শীঘ্রই দেখতে পাবো। প্রিয় দর্শক, আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন চ্যানেল আয়ের সাথে।